বাংলা ইউটিউবে সবাই এখন রোস্টার কিংবা ভ্লগার, কন্ট্রোভার্সি করে হলেও ভিউজ দরকার সবার। যেখানে রোস্টিং মানে বুলিং আর ভ্লগার্সরা দেখায় শরীর, খুঁজতে গিয়ে জানতে পারি এসবের কারণ অনেক গভীর। ভিউজ কেরিয়ারে দাঁড়াতে হবে, ইউটিউব কেরিয়ারটাকে দাঁড় করাতে হবে। তার জন্য আমি ওই টাইমে বেশ কিছু ভুলভাল বডিকে কটাক্ষ করে যোগ বলেছি ভিউজের জন্য। আজ বাংলা ইউটিউব কমিউনিটিতে তোমার চোখ যতদূর যাবে সেখানে শুধু রোস্টার কিংবা ফুড ব্লগার বা ডেইলি ব্লগার্সদেরই দেখতে পাবে। যেখানে কন্টেন্টের নামে কেউ মেয়েদের বডি পার্টসের অবজেক্টিফিকেশন করছে, কিংবা কেউ ফুড ব্লগিং এর নামে দোকানে দোকানে গিয়ে কন্ট্রোভার্সি করছে, বা কেউ আবার ডেইলি ব্লগিং এর নামে নিজের শরীর দেখাচ্ছে। তাদের প্রধান উদ্দেশ্য একটাই, বেশি বেশি ভিউজ। কারণ তারা জানে বেশি বেশি ভিউজ মানেই বেশি বেশি সাবস্ক্রাইবার্স আর বেশি বেশি রেভিনিউ। বাট তারা এটা করার সময় একবারও ভাবছে না যে তারা এরকম ধরনের ভালগার আর মিনিংলেস কন্টেন্ট বানিয়ে তারা গোটা বাংলা ইউটিউব কমিউনিটি কত বড় ক্ষতি করছে। যেখানে এরকম কন্টেন্ট ক্রিয়েশনের ফলে আজ বাংলা ক্রিয়েটরদের কাছে বেটিং বা গ্যাম্বলিং অ্যাপস ছাড়া আর কোনো স্পন্সর নেই। যেই কারণেই না জানি কত ছোটখাটো ইউটিউবার ডিমোটিভেট হয়ে ইউটিউব কুইটও করে দিয়েছে। আর অন্যদিকে যারা দিনের পর দিন এসব ভালগার কন্টেন্ট ক্রিয়েট করেই চলেছে, তারাই আজ বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি নিয়ে বেশ আনন্দের দিন কাটাচ্ছে। বাট দিস শুড এন্ড নাও। আমি শুধু ভাবছি একটা ক্রিয়েটরের জন্য বাইরে বাংলা কমিউনিটির কি ইমেজটা হবে। আর তাই এই সমস্ত বিষয়টা লাস্ট কয়েক বছর ধরে অবজার্ভ করার পর আমার মাথায় কিছু প্রশ্ন আসে। যেখানে হিন্দি ইউটিউব কমিউনিটিতেও আজকের দিনে দাঁড়িয়ে কেউ আর সব নোংরা রোস্টিং করে না, সেখানে বাংলাতে রোস্টারদের সংখ্যাটা দিনের পর দিন বেড়েই চলেছে কেন? কিংবা হিন্দি ইউটিউব কমিউনিটির মতো বাংলাতে কোনো এডুকেশনাল চ্যানেলই বা নেই কেন? যেখানে রোস্টিং করলে তার এগেনস্টে আইনি স্টেপ নেওয়া হয়, কিংবা ভ্লগাররা এত ক্রিটিসাইজ হওয়ার পরেও দিনের পর দিন এদের সংখ্যাটা বাংলা ইউটিউবে এত বাড়ছে কেন? আর তাই এই সমস্ত প্রশ্ন, যেগুলো আমি শিওর তোমার মনেও রয়েছে, সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে পড়ি। আর বেশ কয়েকদিন ধরে অ্যানালাইজ করার পর আমি যে উত্তরটা পাই সেটা শুনলে তুমিও রীতিমতো ভয় পেতে বাধ্য। কারণ এই ভিডিওতে আমি বাংলা ইউটিউব কমিউনিটি স্টার্টিং থেকে শুরু করে বাংলা ইউটিউব কমিউনিটির উত্থান পতন বলার মাধ্যমে বাংলা ইউটিউবের পুরো জার্নিটাই ডিসকাস করেছি এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ অবধি দেখো। আর তোমাদের বোঝার সুবিধার জন্য আমি পুরো বাংলা ইউটিউবের টাইমলাইনটাকে বেশ কয়েকটা এরাতে ভাগ করেছি, যার মধ্যে প্রথম এরা হলো স্টার্টিং এরা। 2005 সালে ইউটিউব লঞ্চ হলেও বাংলাতে ইউটিউব রেলিভেন্ট হয় 2015-16 সাল থেকে। কারণ এর আগে অবধি হিন্দি ক্রিয়েটররাই ইন্ডিয়ান ইউটিউবে রাজ করত। বিশেষ করে বিভিন্ন টেকনিক্যাল চ্যানেল, ভ্লগিং চ্যানেল বা এন্টারটেনমেন্ট চ্যানেলে রাজ চলতো তখন। তাই সেই থেকেই আশিস চাঞ্চলানি, ভুবন বাম, হর্ষ বেনিয়ালের মতো নাম ভাইন্সের জগতে বেশ সুনাম অর্জন করতে শুরু করে। অন্যদিকে টেকনিক্যাল গুরুজির মতো টেক ইউটিউবার্স আর মুম্বাইকার নিখিলের মতো ভ্লগার্সও হিন্দি ইউটিউবে বেশ সুনাম অর্জন করে। আর তাই এসব দেখেই বাংলার অনেক ক্রিয়েটররাও হিন্দিতেই ভিডিও বানানোর কথা ভেবে তাদের প্রথম চ্যানেল হিন্দিতে শুরু করে। যেখানে ঋত্বিক অধিকারী নিজেও তার প্রথম চ্যানেলের শুরুটা ইংলিশ থেকে করলেও কিছুদিনের মধ্যেই হিন্দিতেই তার কন্টেন্টটাকে শিফট করে। কারণ তখন ক্রিয়েটরদের মনে হতো হিন্দিতে কন্টেন্ট বানালে দেশের অনেক মানুষের কাছে তা সেই কন্টেন্টটা পৌঁছানো সম্ভব। তো আমি বললাম যাই হোক ভাই, ওয়ার্ল্ডে তো নাম্বার 1 আর হওয়া হবে না, তো একটা কাজ করে ইন্ডিয়াতে নাম্বার 1 হয়ে যায়। তো হিন্দিতে আমি আবার কেরিয়ার আবার শুরু করলাম। বাট ইভেন্চুয়ালি হলো তার উল্টো। একে তো অ্যাকসেন্টের প্রবলেম, অন্যদিকে হিন্দিতে তাদের হিউমারটা ঠিকঠাকভাবে তারা তুলে ধরতে পারছিল না তাদের ভিডিওতে। আর তাই এরপর থেকে হিন্দি কন্টেন্টের থেকে ইন্সপিরেশন পেয়ে বাংলা কিংবা আরো অন্যান্য রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে কন্টেন্ট বানানো শুরু করে ক্রিয়েটরসরা। আর সেই সময় যারা বাংলাতে তাদের কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করেছিল, তারা একটা ফার্স্ট মুভার্স অ্যাডভান্টেজও পেয়ে যায়। যেমন সেই সময়ে বাংলাতে এন্টারটেনিং আর রিলেটেবল কন্টেন্ট বানিয়ে ক্রিয়েটরস লাইক দ্য বঙ্গায়, ওয়ান্ডার মুন্না, ডিজে বাবুনরা বাংলা ইউটিউবে মেইন স্ট্রিম হতে শুরু করে। যার পর আস্তে আস্তে দ্য বঙ্গায়ের এ কেমন সিনেমা বা তার বঙ্গায়ের ঝুলি আর ওয়ান্ডার মুন্নার প্যারোডি আর ভাইন্স দেখেই মেইনলি বাংলা ইউটিউব কমিউনিটিও মানুষের চোখে পড়তে শুরু করে। যে কারণেই একে একে নতুন নতুন ক্রিয়েটরসও আসতে শুরু করে বাংলা ইউটিউব কমিউনিটিতে। যেমন খিল্লিবাস চিরু, দ্য ডার্টি গায়, বোকাচন্দ্র, রাহুল দে, এরা এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে বেশ জনপ্রিয় হতে শুরু করে। আর এটা দেখেই মনে হচ্ছিল যে বাংলা ইউটিউব কমিউনিটিতেও হিন্দি ইউটিউব কমিউনিটির মতোই ভালো কন্টেন্টের মাধ্যমে একটা বড় অডিয়েন্স বেস বানাতে সক্ষম হবে তারা। বাট এমনটা হলো না। কারণ সেই থেকে শুরু হয় বাংলা ইউটিউব কমিউনিটিতে একটা ক্রিঞ্জ এরা, যার নাম ছিল প্র্যাঙ্ক কল বা প্র্যাঙ্ক ভিডিওস এরা। একটু মুখে নেবে, মিষ্টি আগে বল তারপর আমি মুখে নেব। যেখানে বিভিন্ন ক্রিয়েটরসরা স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক কলস করতো সেই সময় ট্রেন্ডে থাকা ব্যক্তিকে। যেমন স্যান্ডি সাহা, মন্টি রয়রা সেই সময় প্র্যাঙ্ক কল করার জন্য আইডিয়াল ক্রিয়েটর বলে মনে করতো তারা। আর সেখানে ডাবল মিনিং জোকস আর ফানি হিউমারের নামে অনেক ক্রিঞ্জ কথোপকথন হওয়া শুরু হয়। নাম্বারটা কোথা দিয়ে পেলেন? নাম্বারটা আমাদের ওই গুদগুদানন্দপুর খেচাপাড়া থেকে একটা দাদা আমাকে দিয়েছে। আর সেই থেকেই বাংলাতে একের পর এক প্র্যাঙ্ক কলস ভিডিওস আর একের পর এক প্র্যাঙ্কের চ্যানেল বানানো শুরু হয়। যেখানে একসময় এই প্র্যাঙ্ক ভিডিওসই বাংলা ইউটিউব কমিউনিটির মেন আর ভাইরাল কন্টেন্ট হয়ে ওঠে। আজও অনেক চ্যানেলে এই প্র্যাঙ্ক ভিডিওস দেখা যায়। যেখানে কয়েকজন তো নেক্সট লেভেল প্র্যাঙ্ক করতে গিয়ে পাবলিকের হাতে পেদানিও খেয়েছে, কিংবা কোনো সো কল প্র্যাঙ্কস্টার তো আবার নিজেদের অশিক্ষিত প্রমাণ করার জন্যই বিভিন্ন মনীষী কিংবা শ্রদ্ধেয় লোকজনদের নিয়ে ভুলভাল মন্তব্য করে। এই মালটাকে চিনি, এই মালটা হচ্ছে
কিন্তু একটা সময় পর বাংলার অডিয়েন্সও আস্তে আস্তে ম্যাচিওর হতে শুরু করে, যার ফলে আজকের দিনে দাঁড়িয়ে আর কেউ এসব স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক ভিডিওস দেখে না বললেই চলে। এতদূর শুনে যদি তুমি মনে করে থাকো যে এখানেই বাংলার ক্রিঞ্জ কন্টেন্টের এরা শেষ হয়ে গেছে, তাহলে তুমি ভুল ভাবছো, কারণ এটা তো সবে শুরু ছিল। এরপরে এরাটা আরো ভয়ঙ্কর ছিল, যার নাম ছিল রোস্টিং এর। যেই এরাতে বাংলা ইউটিউবের কমেডি সিনটা কমেডি স্কেচ, হিউমার, ডাবল মিনিং জোকস থেকে শিফট হয়ে ভিগো বা টিকটক মামুনিদের বডি পার্টস নিয়ে অবজেক্টিভিশন করা কিংবা তাদের নিয়ে নোংরা মন্তব্য করা থেকে শুরু করে তাদের পার্সোনাল অ্যাটাক এবং রেপ কালচার প্রমোট করা অবধি পৌঁছায়। জোরে লাফালাফি করলে তো খুলে পড়ে যাবে। বৌদির কাছে একটা নয়, দুটো বড় বড় সাইজের ফুটবল। আর এটা মূলত দুটো কারণের জন্য হয়েছিল। এক, প্র্যাঙ্ক কলস আর ফেসবুকের মিম দেখিয়ে আর ভিউজ আসছিল না সেই সময় রোস্টারদের, আর তাই সেই সময় ক্রিয়েটাররা নতুন কিছু করতে চাইছিল আর অডিয়েন্সও নতুন কিছু দেখতে চাইছিল। আর তাই তখন তাদের সাপে বড় হয় জিওর এই ফ্রি ইন্টারনেট আর এই সমস্ত শর্ট ফর্ম কন্টেন্ট প্ল্যাটফর্মস লাইক টিকটক, ভিগো এসব, যেখানে ইন্ডিয়া কিংবা বাংলার মানুষও ভাইরাল হওয়ার জন্য যা ইচ্ছা করতে শুরু করে। এক গাদা কাঁচা লঙ্কা খাওয়া থেকে শুরু করে ক্রিঞ্জ গানের লিপসিং করা কিংবা আরো উদ্ভট জিনিস চলতো এই সমস্ত প্ল্যাটফর্মে। আর সেগুলো নিয়ে এই রোস্টাররা তাদের ভিডিওতে রোস্ট করা শুরু করে এই সময়। প্রথম সবই ঠিক ছিল, আর ধীরে ধীরে বাংলার শহর থেকে গ্রামে জিও ছড়িয়ে পড়ায় ইন্টারনেট আরো ইজি হয়ে যায়, যার ফলে যেমন সব কন্টেন্ট প্ল্যাটফর্মে কন্টেন্টের মান আরো নিচে নামতে শুরু করে, তেমন ভাবে এই রোস্টিংও যেন আরো নিম্নমানের হতে শুরু করে, যার ফলে তখনকার দিনে বাংলাতে নিউ এজ রোস্টারদের সংখ্যাটা বাড়তে থাকে। আর সেই সময় পুকুর পাকামি, ছোট্ট ছেলে, বিষাক্ত ছেলের মতো ইউটিউবার বাংলা ইউটিউবে এসব রোস্টিং এর কালচারটাকে অন্য লেভেলে নিয়ে যায়। কিন্তু কিছুদিন পর টিকটকের মতো শর্ট ফর্ম কন্টেন্ট প্ল্যাটফর্ম বন্ধ হয়ে গেলেও সেই যে ক্রিঞ্জ কন্টেন্ট বাংলা ইউটিউব কমিউনিটিতে একটা ট্রেডমার্ক হয়ে গেল, সেটা আজও চলছে। কখনো টিকটকার বা ভিগো মামনি, পরে রিলস এর নোংরামি, কিংবা অন্যদিকে ফুড ব্লগার্স কিংবা ডেইলি ব্লগার্স, এসব কন্টেন্ট ক্রিয়েটার বাংলাতে র্যাপিডলি গ্রো করাতে রোস্টারদের কন্টেন্টের অভাব হয়নি কোনোদিনই, যেখানে অনেক রোস্টাররাও এই সময় এসব রোস্টিং এর ফলে বাংলা ইউটিউব কমিউনিটিতে তার ইম্প্যাক্টটা বুঝতে পেরে কেউ কোয়ালিটি কন্টেন্ট বা কেউ অন্য ফর্ম অফ কমেডিতে শিফট করেছিল তাদের কন্টেন্ট। আর তাই সেটা দেখে মনে হচ্ছিল যে এবার রোস্টাররা হয়তো হিন্দি ইউটিউব কমেডি রোস্টারদের মতো তাদের কন্টেন্ট সুইচ করে নেবে, বাট সে গুড়ে বালি। কারণ এই সময় শুরু হলো বাংলা ইউটিউব কমিউনিটির সব থেকে ক্রিঞ্জ এরা, ফুড ব্লগিং আর ডেইলি ব্লগিং এরা, যেখানে ফুড আর ডেইলি লাইফস্টাইলের বদলে কন্ট্রোভার্সি আর শরীর দেখানো শুরু হয়। একটা ফোন আর আনলিমিটেড ইন্টারনেট কানেকশন পেয়ে বাংলার মানুষ এসব ব্লগিং এর নামে ইউটিউবটাকে একটা মিনি পর্ন সাইটে কনভার্ট করে ফেলে, যেখানে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতের প্রাইভেট দৃশ্য কিংবা ব্রেস্ট ফিডিং এর মতো একটা প্রাইভেট জিনিসকেও দেখানো শুরু হয় এসব পাবলিক প্ল্যাটফর্মে এসে। আর এটাই কন্টেন্ট হয়ে ওঠে এসব ব্লগারদের। অন্যদিকে ফুড ব্লগার্সরা ভিউজ আর ফেমের চক্করে কোনো সাধারণ দোকানে গিয়ে প্রথমে সেটাকে ভাইরাল করে আর তারপর আবার সেই দোকানে গিয়ে নিন্দা আর কন্ট্রোভার্সি করতে শুরু করে, যার ফলে তারা তো ভিউজ আর রেভিনিউ পেয়ে যায়, বাট সেই দোকানটাকে পরে আর আতশ কাজ দিয়ে খুঁজলেও আর পাওয়া যায় না ইন্টারনেট। আর এই ফুড ব্লগার্সদের ডার্ক রিয়েলিটি নিয়েই অলরেডি একটা ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে, সেটা চেক আউট করতে পারো। অন্যদিকে ডেইলি ব্লগিং এর নামে কেউ তাদের স্ক্রিপ্টেড পার্সোনাল বা পারিবারিক সমস্যা দেখাচ্ছে, কিংবা কেউ তাদের ড্রেস চেঞ্জ করার বা বডি পার্টস দেখিয়ে ভিউজ পাচ্ছে, আর সেটা নিয়ে এই রোস্টাররা তাদের রোস্ট ভিডিও বানাচ্ছে। কি তুমিও কি সেটাই ভাবছো যেটা আমি ভাবছি? কারণ তুমি যদি তোমার মস্তিষ্কে একটু জোর দাও তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে এটা আসলে একটা লুপ। মানে এসব ব্লগার্সরা ইচ্ছে করে এরকম কন্টেন্ট বানায় যাতে তাদের অডিয়েন্সও এটা দেখবেই, উপরন্তু কোনো রোস্টার যদি সেই ভিডিওটা নিয়ে রোস্ট করে তাহলে সেই রোস্টারের অডিয়েন্সও সেই ক্রিঞ্জ কন্টেন্টটা দেখতে তার চ্যানেলে চলে আসবে, আর রোস্টাররাও তাদের সব রোস্ট ভিডিওস এর ভিউজ দেখে আরো এরকম কন্টেন্ট বানাতেই থাকে। মানে রোস্টাররা আর এই ব্লগার্সরা দুজনেই দুজনকে ছাড়া অচল। আশা করি বুঝতে পেরেছো। তাই নেক্সট টাইম থেকে এসব কন্টেন্ট দেখার আগে দুবার ভেবে নি। আর এতক্ষণ অব্দি যে সকল এরার নাম নিলাম সেই সকল এরাতেই একটা জিনিস খুবই কমন ছিল, সেটা হলো কন্ট্রোভার্সি। আরে ভাই ঋত্বিকের টাকার দরকার পড়েছে, তাই আবার আমাকে নিয়ে ভিডিও বানিয়ে ফেলেছি। আরে ওই চ্যানেলটা তো 50,000 থেকে 1 লাখ সাবস্ক্রাইবার হলো, আমাকে আর সাইলকেই দেখিয়ে। কেউ এই কন্ট্রোভার্সি করেই ইউটিউবে সাবস্ক্রাইবার বেস বানিয়ে নিচ্ছে, আবার কেউ কন্ট্রোভার্সি করেই তার ভালো ক্যারিয়ারেরও সর্বনাশ করে ফেলেছে। কন্ট্রোভার্সি করেও কিভাবে ফেমাস হওয়া যায় সেটা নিয়েও ডেডিকেটেড ভিডিও চ্যানেল রয়েছে, সো সেটাও চেক আউট করতে পারো। তাহলে এখন নিশ্চয়ই একটা প্রশ্ন তোমার মাথায় ঘোরাফেরা করছে, এন্ড দ্যাট ইজ তাহলে এডুকেশনাল কন্টেন্ট কেউ বানায় না কেন? কেউ বানায় না এটা ভুল কথা, কারণ কিছু কিছু মানুষ বানায়। রোমাঞ্চপিডিয়া বাই মিঠুন তার মধ্যে সবচেয়ে বড়। এছাড়া আর হাতে গোনা কয়েকজন ক্রিয়েটার আছে যারা বাংলাতে এডুকেশনাল কন্টেন্ট বানায়। আর নতুন ইউটিউবাররা এডুকেশনাল কন্টেন্ট বানায় না, তার কারণ হলো এফর্টস। একটা এডুকেশনাল ভিডিও বানাতে সেই টপিকের উপর রিসার্চ, স্ক্রিপ্ট রাইটিং, দেন প্রোডাকশন, দেন আপলোড করতে বেশ বেগ পেতে হয় এই ক্রিয়েটারদের। সেখানে একটা রোস্ট ভিডিও বানাতে একটা কোনো ট্রেন্ডিং মামুনির ওপর পার্সোনাল অ্যাটাক, তার অবজেক্টিফিকেশন আর ডাবল মিনিং জোকস আর থাম্বনেইলে ভালগার কিছু লিখে দিলেই রোস্ট ভিডিওস রেডি। একদিকে ল্যাথখোর
বাঙালি, অন্যদিকে এই ইজি টু ক্রিয়েট কন্টেন্ট প্লাস বেশি বেশি ভিউজ। ব্যাস আর কি চাই। আর তাই এই নিউ এজ বাংলা ক্রিয়েটারদের 90% এই সস্তার সাকসেসের লোভে হয় রোস্টার না হলে ভ্লগারই হতে চায়, যার ফলে বাংলার কন্টেন্টের মান এতটাই নিচে নেমে গেছে যে না আসে ঠিকঠাক অ্যাড রেভিনিউ, আর না আসে এই বেটিং বা গ্যাম্বলিং অ্যাপ ছাড়া কোনো ভালো স্পন্সর, আর না কোনো ক্রিয়েটার এটা নিয়ে কথা বলে। তুমি যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখবে আজ বাংলার কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটাররা শুধু ইউটিউবেই কন্টেন্ট বানানোতে সীমাবদ্ধ নেই, তারা তাদের ইনস্টাগ্রামেও তাদের ইউটিউবের থেকে ডিফারেন্ট কন্টেন্ট বানিয়েও বেশ ভালো ব্র্যান্ড ইন্টিগ্রেট করছে, যার ফলে আজ তাদের ইউটিউবের কন্টেন্টের কোয়ান্টিটি অনেক কমেছে, আর অন্যদিকে ইনস্টাতে কন্টেন্টের কোয়ালিটি আর কোয়ান্টিটি ক্রমশ বেড়েই চলেছে, কারণ তারা জানে বাংলা ইউটিউব কমিউনিটির আসল দুরবস্থার কথা। আর এরকম চলতে থাকলে তোমার ফেভারিট ক্রিয়েটারের নেক্সট ভিডিও হয়তো আর ইউটিউবে কখনোই আসবে না। এখন তোমরা ডিসাইড করো কি দেখবে আর কি দেখবে না, কারণ সবই তোমাদের হাতে। অডিয়েন্স দেখে বলে এই না ক্রিয়েটার্সরা সব বেশি বেশি করে বানায়, কি বুঝলে ওলাগান্ত? আর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য বাংলা ইউটিউব কমিউনিটির কোনো ক্রিয়েটার বা গোটা বাংলা ইউটিউব কমিউনিটিকে ছোট করা নয়, বরং টু মেক দিস কমিউনিটি মোর ইম্প্যাক্টফুল অ্যান্ড পাওয়ারফুল, যাতে বাংলা ক্রিয়েটারদেরও পুরো দুনিয়া সেম দৃষ্টিভঙ্গিতেই দেখে। অ্যান্ড আই এম শিওর বাঙালিরা এত ক্রিয়েটিভ, সো আমরা নিশ্চয়ই পারবো এই চেঞ্জটা আনতে। অ্যান্ড সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার 10,000 সাবস্ক্রাইবারের গোলটা কমপ্লিট করার জন্য। সত্যি বলতে লাস্ট ডিসেম্বরে যখন 1000 সাবস্ক্রাইবার্স নিয়ে চ্যানেলটা আবার রিস্টার্ট করি, তখন ভেবেছিলাম এই পুরো গোটা বছর ধরে হয়তো 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে পারে, বাট তোমাদের ভালোবাসায় সেটা 3 মাসেই হয়ে গেল। আর তাই আমি সারা জীবন সবার কাছে কৃতজ্ঞ থাকবো। আর তাই তোমারও যদি আমাকে নিয়ে কোনো প্রশ্ন বা কোনো কন্টেন্ট রিলেটেড সাজেশন থেকে থাকে, তাহলে এই কমিউনিটি পোস্টের নিচে কমেন্টে সেটা বলতে পারো, সেটার উত্তর আমি আমার Q&A ভিডিওতে দেবো। আর সেই ভিডিওতে একটা সারপ্রাইজও থাকছে সবার জন্য। আর তুমিও যদি জানতে চাও যে কেন বাংলার 90% ক্রিয়েটাররা আজ বেটিং বা গ্যাম্বলিং অ্যাপস প্রমোট করছে, তাহলে এই ভিডিওতে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।